কোথায় দিছে ভাই, কোথায় দিছেন ক্লাস? চালাই আছে। আল্লাহ আকবার। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। পড়ালেখার আরও একটি অ্যাকাউন্টিং ক্লাসে আপনাকে স্বাগতম। সো আশা করছি সকলে পড়াশোনা বেশ ভালো যাচ্ছে এবং সকলে সুস্থ আছেন বেশ, এবং আপনাদের সামনে এক্সাম। সো সেজন্য পড়ালেখা আপনাদের জন্য প্রত্যেক দিন হচ্ছে অনেকগুলো 2টি করে লাইভ ক্লাস আয়োজন করছে। তারই ধারাবাহিকতা আজকে আমাদের অ্যাকাউন্টিং ক্লাস। আজকের এই ক্লাসে আমি বলেছিলাম আর্থিক বিবরণী আমরা পূর্ণাঙ্গ একটা প্রস্তুতি 20-20 পাওয়া একটা চ্যালেঞ্জ। সো বিভিন্ন দিন বিভিন্ন টপিক নিয়ে আর্থিক বিবরণী আলোচনা করব। আজকেও আর্থিক বিবরণী আরও একটা ম্যাথ নিয়ে ইনশাল্লাহ হাজির হয়েছে আপনাদের সামনে। সো যারা যারা ক্লাসটা করছেন একটু কাইন্ডলি আমাকে জানান হচ্ছে আমার কথাগুলো ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা, প্লাস বোর্ডটাকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা একটু কাইন্ডলি জানাবেন। আই থিঙ্ক একটু শ্যাডো দেখা যাচ্ছে, মেবি ক্লিয়ারলি কি দেখা যাচ্ছে সব কিছু একটু কাইন্ডলি সকলে জানাবেন। আফরিন ফারহানা ঋতু বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। সমীর ওরাক বলছে হচ্ছে আদেব ভাইয়া, ওকে আদব ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সো আশা করছি সব কিছু ক্লিয়ার দেখা যাচ্ছে। আজকে আমরা আর্থিক বিবরণীর এই ক্লাসটাতে কয়েকটা বিষয় আমি বলতে চাচ্ছি। আমি হচ্ছে ম্যাথগুলো তো করাবো অবশ্যই ইনশাল্লাহ, প্লাস তার পাশাপাশি আমি কিছু টার্ম নিয়ে আলোচনা করবো। যারা এখন অলমোস্ট 43 প্লাস আমাদের সাথে জয়েন করছেন, সো আশা করছি প্রত্যেকেই শুরু থেকে এখন থেকে লাস্ট পর্যন্ত হচ্ছে আপনারা আমার সাথে অ্যাটেন্ড করবেন। আজকের ক্লাসে আমি প্রত্যক্ষ খরচ, পরোক্ষ খরচ, চলতি দায়, স্থায়ী দায়, অসমন্বিত ব্যয় প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব আপনাদের সাথে। তারপর এমসিকিউ কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আপনাদের সাথে ডিসকাস করব। সো সবাই হচ্ছে আশা করছি একদম শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন। তারপর আরেকটা বিষয় আমরা এখনই আমাদের ক্লাসে স্টার্ট করবো, যেহেতু আমাদের বাংলা ক্লাস আছে 8টা থেকে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনারা যারা যারা আছেন সকলে কাইন্ডলি আপনাদের ফ্রেন্ডদেরকে হচ্ছে আমাদের ক্লাসটাতে হচ্ছে মেনশন করেন, হচ্ছে শেয়ার করেন। মনে রাখবেন আমি গত ক্লাসে বলেছিলাম আমাদের টিচারদের একটা রেস্ট্রিকশন, সকল বেশিরভাগ 80% টিচার থাকে। স্টুডেন্ট যত বেশি থাকে তাদের পড়ানোর আগ্রহটা আরও অনেক বেশি জন্মায়, অথবা পড়াতে আমাদের এনার্জেটিক ফিল করি। সো আপনারা সকলে থাকবেন এবং প্রত্যেকে হচ্ছে একদম ফ্রেন্ডদেরকে একটু মেনশন করবেন, ঠিক আছে? সো আমরা যদি একটু ওয়ালাইকুম আসসালাম স্যার, দেখেন আচ্ছা হ্যাঁ দেখা যাচ্ছে, ওকে। সো স্যার আমরা আমাদের ক্লাসে চলে যাই। যারা যারা আছেন ক্লাসে সবাই খাতা কলম নিয়ে বসেন। সো আর কথা বাড়াবো না, বেশি কথা হয়ে যাচ্ছে। একটু আমরা যদি আজকের ম্যাথটা যদি একটু দেখি, আজকের ম্যাথে 2টা টপিক আমাদের জন্য একটু ইম্পর্টেন্ট। সো একটা হচ্ছে দেখেন আমাদের আগে আমরা রিকোয়ারমেন্টসটা একটু দেখি কী বলছে। বিনিয়োগের উপর প্রাপ্য সুদের পরিমাণ নির্ণয় করো। ফার্স্ট কোয়েশ্চেন কী স্যার বলুন তো? প্রথম কোয়েশ্চেন হচ্ছে কি, বিনিয়োগের উপর প্রাপ্য সুদের পরিমাণ নির্ণয় করো, এটা আমাদের বের করতে হবে। তারপর 31 ডিসেম্বর তারিখে 16 তারিখে সমাপ্ত অর্ধ বছরে, দেখেন খুবই ইম্পর্টেন্ট অর্ধ বছরের এই যে এই বিষয়টা, অর্ধ বছর খুবই ইম্পর্টেন্ট। অর্ধ বছরের জন্য মেসার্স নূরজাহানের আয় বিবরণী তৈরি করো, অর্ধ বছর খুবই ইম্পর্টেন্ট। এরপরে স্যার খেয়াল করেন 31 ডিসেম্বর 2016 তারিখে মেসার্স নূরজাহানের আর্থিক অবস্থা বিবরণী তৈরি করো। তাহলে আয় বিবরণী এবং আর্থিক অবস্থা বিবরণী আমাদেরকে 2টাই প্রস্তুত করতে বলছে। যারা যারা আছেন প্লিজ আপনারা আপনাদের ফ্রেন্ডদেরকে হচ্ছে একটু কাইন্ডলি হচ্ছে মেনশন করে দিন। আমাদের ক্লাসে একটু শেয়ার করে দেখেন তো, যারা যারা আছেন একটু করে সবাই হচ্ছে একটু কষ্ট করে আমাদের ক্লাস একটু শেয়ার করেন তো স্যার সকলেই। আমরা আজকে অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করতে যাচ্ছি। সো দেখুন এখন আমরা যদি কোয়েশ্চেনটা আমরা অলরেডি বুঝে গেছি, তাহলে প্রথমে আমাদেরকে বিনিয়োগের সুদ বের করতে হবে, এরপর হচ্ছে আমাদেরকে আয় বিবরণী প্রস্তুত করতে হবে, এরপর আর্থিক অবস্থা বিবরণী। এখন খেয়াল করেন আমাদের পালা হচ্ছে কি সমন্বয়গুলো আমাদের একটু পড়া, কেমন মনে রাখবেন এটা কিন্তু একটা বোর্ড কোয়েশ্চেন। সো যারা যারা ক্লাসটা করছেন একটু কাইন্ডলি মনোযোগ দিয়ে করেন। দেখেন এটা কিন্তু একটা বোর্ড কোয়েশ্চেন, এটাও আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। আমরা রেগুলার হচ্ছে আমাদেরকে সবাই কী বলে বোর্ড কোয়েশ্চেন বারবার প্র্যাকটিস করো যেহেতু তোমাদের এক্সাম। সো আমি কিন্তু এগুলো নর্মালি কোনো কলেজ অথবা
কোনো জায়গা থেকে এগুলো বোর্ড কোয়েশ্চেন থেকে নেওয়া, বোর্ড কোয়েশ্চেনের মধ্যে যেগুলো একটু কঠিন হতে পারে যে টার্মগুলো, ওগুলো কি নিয়ে বেসিক্যালি আপনাদের সাথে আমি হাজির হচ্ছি। ওকে, সো আমরা একটু সমন্বয়গুলো একটু কাইন্ডলি পড়ে ফেলি, সমন্বয়গুলো যেগুলো আছে সমন্বয়গুলো একটু পড়ে ফেলি, সমন্বয়গুলো একটু কাইন্ডলি পড়ে ফেলি, সমন্বয়গুলো একটু পড়ে ফেলি কষ্ট করে। কি রে লাইট কোথায়, এখানের মধ্যে, আচ্ছা আচ্ছা এখন স্যার খেয়াল করেন সমন্বয় কি বলছে, আসবাবপত্রের উপর, আসবাবপত্রের বহিমূল্যের উপর 10% হারে অবদান ধার্য করতে হবে, খুবই ইম্পর্টেন্ট। স্বাভাবিকভাবে বলা থাকে কি, দেখেন আমি গত ক্লাসে বলেছিলাম যে আর্থিক বিবরণী এমন এক ধরনের ম্যাথ, যেমন জাবেদা করতে গেলে আপনার একটা জাবেদা ভুল হয়েছে তো অন্য জাবেদা আপনাকে স্যার মার্কস দিয়ে দিবে, কোনো সমস্যা নাই। কেমন জাবেদার মধ্যে যেমন খতিয়ান, আমাদেরকে অনেকগুলো খতিয়ান, একটা খতিয়ান ভুল হয়েছে, যেমন ক্রয় হিসাব, সাপোজ একটা ম্যাথ আপনাকে 3টা খতিয়ান করতে হচ্ছে, বিক্রয় হিসাব, নগদান হিসাব, আসবাবপত্র হিসাব। আপনি কোনো কারণে নগদ হিসাবে ভুল করছেন, ক্রয় হিসাব আর আসবাবপত্র হিসাব আপনার ঠিক হয়েছে, বাট আপনাকে স্যার মার্কস দিবে, কারণ একটার কারণে আরেকটার মধ্যে কোনো প্রভাব পড়তেছে না। কিন্তু আর্থিক বিবরণী সামান্য একটা টার্মের জন্য পুরা সব জায়গায় আপনার প্রবলেম হয়ে যাবে, সব জায়গায় আপনি ঝামেলায় পড়ে যাবেন। সো বুঝতে তো পারতেছেন, কারণ কে জানেন আর্থিক অবস্থা বিবরণীতে আমরা কি করি, এ ইকুয়াল এল প্লাস ওই বের করি। কোথায় বের করি সেটা হচ্ছে আমরা কোথায়, এই যে আর্থিক অবস্থা বিবরণীতে। এখন দেখেন এ ওই এর মধ্যে আবার কি থাকে, আমাদের মুনাফাটা অ্যাড করা থাকে। সো আপনি যদি আয় বিবরণীতে ভুল করেন আপনার মুনাফা ভুল হবে, কারণ মুনাফা আবার কার সাথে অ্যাড হয়, মূলধনের সাথে অ্যাড হয়। আর মুনাফা যদি ভুল হয় তাহলে আপনার আর্থিক অবস্থা বিবরণী এ ইকুয়াল এল প্লাস ওই মিলবে না। সো আমাদেরকে খুব কেয়ারফুলি কি করতে হয়, ম্যাথগুলো হচ্ছে খুব কেয়ারফুলি করতে হয়। এই জন্য আমাদের সবার উচিত, একদম সবার উচিত যে আর্থিক বিবরণীতে ভালো করে ফোকাস করা। আবার একটা সমন্বয় যদি কোথাও ভুল হয়ে যায়, এই যে আজকে বললো বহিমূল্য, আমাকে সবাই একটু জানান তো বহিমূল্য মানে কি, আর বহিমূল্যের আর কি কোনো নাম আছে অল্টারনেটিভ, কাইন্ডলি বহিমূল্য বা হচ্ছে অল্টারনেটিভ কোনো নাম থাকলে বলুন তো। আমার কোয়েশ্চেন দুইটা, একটা হচ্ছে বহিমূল্য কি, আর সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে বহিমূল্যর কি আর কোনো অল্টারনেটিভ নাম আছে কিনা, খুবই ইম্পর্টেন্ট। বহিমূল্য কি, বহিমূল্যের আর কোনো অল্টারনেটিভ নাম আছে কিনা একটু কাইন্ডলি সবাই জানান। সবাইকে কথা বলতে হবে, কথা না বললে আমরা বুঝবো না যে আমরা ক্লাসগুলো কতটুকু বুঝতে পারতেছি। কেমন বহিমূল্য কি, বহিমূল্যর আর কোনো অল্টারনেটিভ নাম আছে কিনা, হ্যাঁ সবাই একটু জানান তো স্যার, বহিমূল্য কি, বহিমূল্য আর কোনো অল্টারনেটিভ নাম আছে কিনা, নাকি আমরা জানি না? না জানলে বলেন, আমি দ্রুত এখন সলভ করে দিচ্ছি। জয় আমি ক্লাসে বন্ধু, আমি ক্লাসে, সরি আমার একটা কল আসছে। দেখেন তাহলে স্যার বলেন তো বহিমূল্য কি এবং বহিমূল্যের কোনো অল্টারনেটিভ নাম আছে কিনা একটু কাইন্ডলি জানান তো দ্রুত। হ্যাঁ দুইজন কমেন্ট করছে, একজন বলছে কি স্যার, কি বলছে, একজন বলছে ইয়েস স্যার, স্যার আচ্ছা আর কি, আচ্ছা স্যার দেখেন বহিমূল্য মানে হচ্ছে পুস্তক মূল্য। আমি একটু সূত্রটা একটু দেখাই, আমরা দৃশ্যমান অদৃশ্যমান ওখানে করেছিলাম। দেখেন বহিমূল্য বা বহিমূল্য আর একটা নাম কি বলুন তো, পুস্তক মূল্য। বহিমূল্যর আর একটা নাম কি স্যার বলুন তো, আর একটা নাম হচ্ছে কি পুস্তক মূল্য। কেমন পুস্তক মূল্য, সবাই আশা করতেছি এখন মনে পড়ছে, কেমন পুস্তক মূল্য। এখন খেয়াল করেন ভাই, বহিমূল্য বা পুস্তক মূল্য কিভাবে বের করে, সিম্পল মনে রাখবেন। বহিমূল্য বা পুস্তক মূল্য বের করা হচ্ছে একটা সম্পত্তির যে মূল্য, একটা সম্পত্তির যে মূল্য, যে ক্রয় মূল্য, সম্পত্তির যে ক্রয় মূল্য, ওই ক্রয় মূল্য থেকে পুঞ্জীভূত অবচয় বাদ দিতে হয়। কি বাদ দিতে হবে? পুঞ্জীভূত অবচয় ফি দিতে হবে, অবচয়। আর পুঞ্জীভূত অবচয় আমার মানে যেটা হচ্ছে ট্রায়াল ব্যালেন্স, সরি যেটা হচ্ছে রেয়াবলে দেওয়া থাকে। এই সম্পত্তির ক্রয় মূল্য থেকে পুঞ্জীভূত অবচয় যদি বাদ দিই তাহলে যেটা বের হবে সেটাকে বলা হয় বহিমূল্য বা বই মূল্য বা পুস্তক মূল্য। কেমন স্যার? অনেকগুলো নাম, কি কি বলেন, কি স্যার বলুন তো? বই মূল্য, বহিমূল্য বা পুস্তক মূল্য। এটা কেমনে পাই? সম্পত্তির ক্রয় মূল্য থেকে পুঞ্জীভূত অবচয় বাদ দিতে হবে। পুঞ্জীভূত অবচয় যদি বাদ দিই তাহলে আমরা পুস্তক মূল্য, এই পুস্তক মূল্যের উপর অবচয় ধার্য করতে হবে। স্বাভাবিকভাবে আমরা কি করি, স্বাভাবিকভাবে আমরা কি করি বলুন তো? স্বাভাবিকভাবে আমরা একদম সিম্পলি আমরা হচ্ছে আমাদের
যে হচ্ছে সম্পত্তি থাকে, যেমন কি বলছে আসবাবপত্র, ওই আসবাবপত্রের উপর ধরে ফেলি। আমি যদি একটু করে আপনাকে যদি দেখাই, এখানে কি বলছে দেখেন, এই যে একটু করে খেয়াল করুন স্যার, ভালো করে খেয়াল করেন। এই যে এখানে আসবাবপত্র কত দেওয়া আছে খেয়াল করেন, আসবাবপত্র দেওয়া আছে কত 2 লক্ষ টাকা, ক্রমযোজিত অবচয়। দেখেন এখন এই যে টার্মগুলো আপনি নতুন নতুন শিখতেছেন, খেয়াল করেন ভাই। নর্মালি আমরা সবাই জানি কি পুঞ্জীভূত অবচয়, পুঞ্জীভূত অবচয়। দেখেন আরো কয়েকটা নাম খেয়াল করেন, পুঞ্জীভূত অবচয় আরো কয়েকটা নাম সবাই খেয়াল করেন। একটা হচ্ছে মোট অবচয়, খেয়াল করেন ভাই, মোট অবচয়। তারপর হচ্ছে কি ক্রমযোজিত অবচয়, সবাই একটু লিখে রাখেন, এগুলো আমাদের কাজে লাগবে। ক্রমযোজিত অবচয়, তারপর হচ্ছে কি সবগুলো লিখে রাখেন, এগুলো আমাদের কাজে লাগবে। ক্রমযোজিত অবচয়, তারপর পুঞ্জীভূত অবচয়, পুঞ্জীভূত অবচয়, তারপর হচ্ছে কি অবচয় সঞ্চিতি, কি অবচয় সঞ্চিতি, অবচয় সঞ্চিতি। ক্লিয়ার? বাকি সবাই বুঝতে পেরেছি স্যার? তাহলে সবাই পারবো, এই জিনিসটাকে আমরা করতে পারবো ইনশাল্লাহ। হ্যাঁ স্যার, এটা কোন, এটা কেন বাদ দিব একটু ব্যাখ্যা করবেন? অবশ্যই ব্যাখ্যা করবো, কোনো সমস্যা নেই, খেয়াল করেন। তাহলে স্যার বলুন তো ক্রমযোজিত, দেখেন আপনি সারা জীবন বা বেশিরভাগ পড়ে আসছেন কি পুঞ্জীভূত অবচয়, আপনার প্রিপারেশন যথেষ্ট ভালো, কিন্তু আপনি হচ্ছে এই কয়েকটা টার্ম ক্রমযোজিত অবচয়ের আর যে একটা সিনোনিম বা হচ্ছে সমার্থক শব্দ আছে সেটা আপনি জানেন না, তাহলে আপনি পরীক্ষা ঝামেলায় পড়ে যাবেন, নিঃসন্দেহে ঝামেলায় পড়বেন। সো এই জন্য আমি সবসময় বলি যে দরকার হলে প্রত্যেক দিন যখন পড়েন তখন হচ্ছে কম পড়বেন, কিন্তু যেটা পড়তেছেন সেটা একদম ডিপ ড্রাইভ করে পড়বেন, যাতে করে এখান থেকে কোনো প্রশ্ন করলে আপনাকে কখনোই কি করতে না পারে, আপনাকে আটকাতে না পারে। ক্লিয়ার? এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের পরীক্ষা সচরাচর কি আসে, পুঞ্জীভূত অবচয় নামে আসে। দেখেন এই কোথাও এই প্রশ্নের মধ্যে কোথাও পুঞ্জীভূত অবচয় লেখা নাই, এখানে কি লেখা আছে, এখানে ক্রমযোজিত অবচয় লিখছে। তাহলে আমরা আজকে থেকে জেনে গেলাম কি ক্রমযোজিত অবচয়, আর একটা নাম কি মোট অবচয়, ক্রমযোজিত অবচয়, তারপর হচ্ছে পুঞ্জীভূত অবচয়, অবচয় সঞ্চিতি। কথা ক্লিয়ার স্যার? আর একটা হচ্ছে কি অবচয় তহবিল। সো সবগুলো সেম নাম। এখন আমাকে প্রশ্ন করেছেন এমডি ফাহিম স্যার এটা কোন, কেন বাদ দিব, কোনটা বাদ দিব, মানে ও বুঝতে যাচ্ছে কেন আমরা এই যে এটা কেন বাদ দিব স্যার। দেখেন আমাদেরকে আসবাবপত্র কত দেখাচ্ছে, খেয়াল করো সবাই একটু খেয়াল করো, আসবাবপত্র লেখা আছে কত, আসবাবপত্র লেখা আছে 2 লক্ষ টাকা আর ক্রমযোজিত অবচয় 50,000 টাকা। স্যার এটা কেন বাদ দিব, কারণ আসবাবপত্র আপনাকে কি বলছে, আসবাবপত্রের বই মূল্যের উপর 10% অবচয়। আপনাকে যদি বলতো আসবাবপত্রের উপর 10% অবচয়, তার মানে কি আপনি কি করতেন, আপনি এখানে যেটা দেওয়া আছে এই যে আসবাবপত্র, এই 2 লক্ষ টাকার উপর আপনি ডিরেক্টলি 10% ধরতেন, কিন্তু আপনাকে আজকের ম্যাথে বলছে আসবাবপত্রের বই মূল্যের উপর। আর এখন কত হচ্ছে ভাই, যদি আসবাবপত্র বলতে তাহলে আমি আসবাবপত্রের উপর ডিরেক্ট 2 লক্ষ টাকার উপর ডিরেক্ট আমি 10% ধরতাম, আমার ডিরেক্ট হচ্ছে 20,000 টাকা চলে আসতো। কিন্তু আমাকে আসবাবপত্রের বলছে আসবাবপত্রের বই মূল্যের উপর, তাহলে আসবাবপত্রের বই মূল্যটা কি এখন আমাকে জানতে হবে। আসবাবপত্রের বই মূল্য মানে হচ্ছে আমার আসবাবপত্র থেকে আমার আসবাবপত্রের যে অবচয় পুঞ্জীভূত অবচয়গুলো হলো বা ক্রমযোজিত অবচয় হলো, এগুলো আগে বাদ দিতে হবে। এগুলো বাদ দিলে যেটা হবে সেটা হচ্ছে আমার বই মূল্য। ক্লিয়ার? তাহলে আমাদের এখানে আমরা কি 2 লক্ষ টাকার উপর অবচয় ধরবো নাকি 1,50,000 উপর অবচয় ধরবো, এই ম্যাথের মধ্যে আমরা এই ম্যাথের মধ্যে কি করব, আগে এই যে অবচয় ধরার সময় 2 লক্ষ থেকে ক্রমযোজিত অবচয় বাদ দিব। মানে কত লাখ বলেন তো, 2 লক্ষ টাকা, 2 লক্ষ থেকে 50,000 টাকা বাদ দিলে হবে 1,50,000 টাকা। তাহলে এই ম্যাথে আমি অবচয় ধরবো 1,50,000 উপর, 15,000 টাকার উপর অবচয় ধরবো, অর্থাৎ 15,000 টাকা অবচয় আসবে। কিন্তু বেশিরভাগ স্টুডেন্ট কি করবে জানেন, বেশিরভাগ স্টুডেন্ট কি করবে 2 লক্ষ টাকার উপর অবচয় ধার্য করবে, তার অবচয় আসবে কত 20,000 টাকা, কিন্তু অবচয় আসবে কত স্যার, অবচয় আসবে 15,000 টাকা, এক্সিট করতে 15,000 টাকা। আমি কি সবাইকে বুঝতে পারছি এখন ক্লিয়ারলি? ইনশাআল্লাহ আমরা সবাই বুঝতে পারছি বিষয়টা। বলেন তো যারা যারা আছেন সবাই বুঝতে পারছেন কিনা এই টপিকটা, পুঞ্জীভূত অপচয় তারপর বই মূল্য, এগুলো নিয়ে যে প্রবলেমগুলো আমাদের ফেস করতে হয় সবগুলো প্রবলেম ইনশাআল্লাহ পারা যাবে। ক্লিয়ার? বলেন তো পারবো কিনা? ইনশাআল্লাহ পারা যাবে, সবাই বলেন তো। তাহলে আমরা একটা প্রবলেম সলভ করলাম। ক্লিয়ার? সবাইকে কথা বলতে হবে, একটু কথা বলবেন। এরপর দেখেন স্যার এরপরে কি বলছে আমাদেরকে বিনিয়োগের সুদ বের করতে হবে। এটা কোন সালের ম্যাথ খেয়াল করেন স্যার, এটা হচ্ছে 2016। দেখেন যখন বিনিয়োগের সুদ, ইয়েস স্যার আই আন্ডারস্ট্যান্ড, ওকে গুড, ভেরি গুড, ওকে স্যার খেয়াল করেন। ওকে স্যার সূত্রটা আবার বলেন। সূত্রটা হচ্ছে স্যার আসবাবপত্র অথবা হচ্ছে সম্পত্তির ক্রয় মূল্য মাইনাস
পুঞ্জীভূত অবচয়। কথা বুঝতে পারছেন? তাহলে আমরা বই মূল্য পাবো। একটা সম্পত্তির বই মূল্য সূত্র কি? সম্পত্তি ক্রয় মূল্য। এখন আমি কেন সম্পত্তি বলছি, কারণ খেয়াল করেন স্যার, সবসময় তো কোয়েশ্চেনে আবার সম্পত্তি থাকে না, আসবাবপত্র থাকে না, কখনো যন্ত্রপাতি থাকতে পারে। তাহলে সেই ক্ষেত্রে কি হবে? যন্ত্রপাতির ক্রয় মূল্য মাইনাস যন্ত্রপাতির পুঞ্জীভূত অবচয়। ক্লিয়ার? তাহলে এই জন্য আমরা শর্টকাট সূত্র হচ্ছে কি? শর্টকাট সূত্র হচ্ছে সিম্পল, সেটা হচ্ছে সম্পত্তি ক্রয় মূল্য মাইনাস পুঞ্জীভূত অবচয়। ক্লিয়ার? ওকে ওকে স্যার। তাহলে স্যার এবার খেয়াল করুন তো, আমরা এবার যদি আমরা ম্যাথটা যদি একটু করতে যাই তাহলে কি হবে ম্যাথটা? এবার দেখেন আমাদেরকে কত কি বলছে? বিনিয়োগের সুদ। মনে রাখবেন এখানে দেখেন সমন্বয়ে কোথাও বলা নাই বিনিয়োগের সুদের কথা। কথা বুঝতে পারছেন? বাট কতে বলা আছে বিনিয়োগের সুদের, বিনিয়োগের প্রাপ্য সুদ পরিমাণ নির্ণয় করে। মনে রাখবেন আমার প্রশ্নের মধ্যে যদি এরকম 10% বিনিয়োগ বা 10% ঋণ এরকম যদি বলা থাকে, 10% বিনিয়োগ বা 10% এরকম যদি বলা থাকে, আপনার সমন্বয়ে বলা নাই, তারপর প্রশ্নে বলা নাই, এরকম জাস্ট উদ্দীপকে রেওয়া মিলে বলা আছে 10% বিনিয়োগ, মাঝে মাঝে 10% ঋণ থাকতে পারে, এরকম যদি বলা থাকে, আপনাকে সমন্বয়ে বা প্রশ্নে বলা থাক বা না থাক অবশ্যই আপনাকে সুদ ধরতে হবে। বিনিয়োগ হলে বিনিয়োগের সুদ হিসাবে ধরতে হবে, আর ঋণ হলে ঋণের উপর সুদ ধরতে হবে। ক্লিয়ার স্যার? সো আশা করছি আমাদের কাছে কোয়েশ্চেনটা ক্লিয়ার। এখন যখন আপনি এই ম্যাথগুলোর মধ্যে সুদ ধরতে যাবেন তখন আপনাকে কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে। ক্লিয়ার? কয়েকটা বিষয় কি একদম মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে কি, এই যে এখানকার যে তারিখটা স্যার, যারা যারা ক্লাসে আছেন, আমি দেখেন ম্যাথগুলো আমি নিয়ে সবসময় প্রবলেমগুলো সলভ করার ট্রাই করতেছি, সো দ্যাট আপনারা কখনো যেন প্রবলেম ফেস না করেন। নর্মালি চাইলে আমি পুরো ম্যাথটা খুব ফাস্ট করে দিতে পারি, বাট আমি চাচ্ছি একটা ম্যাথকে খুব ভালো করে অ্যানালাইজ করলে কত টাইপের প্রাসঙ্গিক প্রশ্ন হতে পারে, সবগুলো প্রশ্ন কোয়েশ্চেনকে আমি কি করতেছি আপনাদেরকে সলভ করার ট্রাই করছি। তাহলে কি হবে স্যার বলুন তো এখানে দ্রুত? যারা যারা আছেন একটু প্লিজ কাইন্ডলি হচ্ছে সকলে হচ্ছে কথা বলেন, হ্যাঁ কথা বললে হচ্ছে আমরা সবগুলো বুঝবো, কথাগুলো ক্লাসগুলো বুঝতেছেন কি বুঝতেছেন একটু কাইন্ডলি জানাবেন। এবার দেখেন তাহলে স্যার বলুন তো এখানের মধ্যে কি আছে? দেখেন সুদ বের করার সময় আমরা প্রথমে দেখবো রেওয়া মিলের উপরে যে তারিখটা, এই তারিখটা আমরা আগে দেখবো, কেমন? রেওয়া মিলের উপরে তারিখটা দেখবো। এরপরে আমরা কি দেখবো? দেখেন এরপরে আমরা হচ্ছে এখানে যেটা দেওয়া আছে বিনিয়োগের তারিখ, এটা দেখবো। তার মানে আমার ম্যাথটা করা হচ্ছে কয় তারিখের জন্য? আমার ম্যাথটা করা হচ্ছে ডিসেম্বর 31, 2016। কথা বুঝতে পারছেন? ডিসেম্বর 31, 2016। এবার খেয়াল করেন আমার বিনিয়োগ দেওয়া আছে কত? 1/9/2016। তার মানে স্যার দেখেন তো 9 মাস থেকে 12 মাস কয় মাস হয়? 9, 10, 11, 12 কয় মাস? 4 মাস। তাহলে আমাকে সবাই একটু দ্রুত জানান তো, আমি বলে দিলাম, ক্লু দিয়ে দিলাম। বিনিয়োগের সুদ কত টাকা হবে বলুন তো একটু কাইন্ডলি? বিনিয়োগের সুদটা কত টাকা হবে? বিনিয়োগের সুদ কত টাকা হবে একটু কাইন্ডলি জানান তো। বিনিয়োগের সুদ এই ম্যাথের মধ্যে বিনিয়োগের সুদটা কত টাকা হবে? কেমনি বের করবো অথবা কাউন্ট কিটা কিভাবে করবো একটু কাইন্ডলি জানান। ওকে 6 মাসের রেওয়া মিল, এটা বছরে কেন হলো? ভালো করে খেয়াল করেন, 6 মাসের রেওয়া মিল হলে আমার কি সমস্যা? আমাকে ডিসেম্বর 31 তারিখ, একটা হিসাবকাল শেষ হয় কখন? একটা হিসাবকাল শেষ হচ্ছে ডিসেম্বর 31 তারিখ পর্যন্ত। এখন এই যে ডিসেম্বর 31 তারিখ আপনি আপনার ম্যাথটা শেষ করতেছেন, মানে বা হিসাবটা করতেছেন, তখন আপনাকে মাথায় রাখতে হবে যে তখন আমার বিনিয়োগটা কত তারিখ, আমি কত সালে বা কত তারিখে করছিলাম। তাহলে এটা কেমনে বের করবো একটু দেখেন তো, একদম সিম্পলি। তাহলে আমি কি করব? এই যে বিনিয়োগ 2 লক্ষ টাকা, এই 2 লক্ষের উপর 10% করবো। কিভাবে বের করবো একটু দেখাচ্ছি সবাইকে। দেখেন বিনিয়োগ কয় লক্ষ টাকা? বিনিয়োগ হচ্ছে 2 লক্ষ টাকা। দিচ্ছি, আচ্ছা এটা হচ্ছে আমি অন্য কালার নিই, এটা নিই। বিনিয়োগ 2 লক্ষ টাকা, তাই না? 2 লক্ষ টাকা, 2 লক্ষ টাকার উপর 10% করবো। কয় পার্সেন্ট? 10%। কারণ কেন এই 10% এখানে লিখা আছে, দেখেন এখানে লিখা আছে 10% করবো। এখানে 10% করতে, 10% করলে স্যার কত হবে বলুন তো? 20,000 টাকা। এই 20,000 টাকা আমি 12 দিয়ে ভাগ করব, 4 দিয়ে গুণ করব। তাহলে আমরা সবাই একটু করি, করলে আমরা একদম ইজিলি পেয়ে যাব। তাহলে এটা যদি 12 দিয়ে ভাগ করি তাহলে 20,000 ভাগ 12 ইন্টু 4, তাহলে কত হবে? স্যার আপনাদের উত্তর ভুল হয়েছে তো। দেখেন বিনিয়োগে 10% সুদ বলছে না, এই যে। তাহলে 9 তারিখ থেকে হিসাব করুন, পুরো 9 ছিল আমার কাছে, 10ও ছিল,
11 ছিল, 12 ছিল, তার মানে পুরো 4 মাস আগে আমি এটা বিনিয়োগ করছিলাম, 4 মাসের সুদ ধরতে হবে আমাকে। তাহলে আমি কি করব বলেন তো? এই যে বিনিয়োগের 2 লক্ষ টাকা, এই 2 লক্ষ টাকার কত পার্সেন্ট? 10% আমি সুদ ধরবো। তাহলে 2 লক্ষ টাকা 10% 20,000 টাকা। এই যে 20,000 টাকা, 20,000কে 12 দিয়ে ভাগ করব, ভাগ করে কত দিয়ে গুণ করব? আমার সুদ কত মাসে? 4 মাসের সুদ, তাহলে 4 দিয়ে গুণ করব, তাহলে কত হবে? 6,667। এটা উত্তর হবে কত? 6,667 হবে আমার উত্তর। ঠিক আছে, 66 হয়, বাট এটা 67 নিলাম আর কি। সবাই কি বুঝতে পারছেন এই ম্যাথটা? ওকে, এখানে উত্তর দিয়েছে কে? উত্তর দিয়েছে হচ্ছে সমীর উরাং। ভেরি গুড ভাই, আপনার উত্তরটা হয়েছে। এমনি ফাহিম সাহেব আপনার উত্তর হয় নাই, ইসরাত জাহান আপনার উত্তর হয় নাই, দুঃখিত ভাই, এক্সট্রিমলি সরি, আপনাদের উত্তরগুলো হয়নি, কেন জানি হয় নাই, আপনারা বুঝেন না ব্যাপারটা। ওকে, এমডি আওয়াল বলেছে ভাই, ঠিক আছে, ভেরি গুড, আপনার উত্তরটাও হয়েছে, মাশাল্লাহ। তাহলে আমরা কি পারবো এই ম্যাথটা করতে পারবো সবাই? বলেন তো, এটাকে এইভাবে করতে হবে, আমি যেভাবে সানজিদা খান এভাবে করছে, ভেরি গুড। তাহলে এটা কীভাবে করতে হবে? 2 লক্ষকে 10% করতে হবে, এরপর এটাকে 12 দিয়ে ভাগ, 4 দ্বিগুণ, পুরো প্রসেসটা। তাহলে আমার উত্তর কত? ক নাম্বার উত্তর? 6,667। ক্লিয়ার পায়? কারণ কেন স্যার? আপনি খেয়াল করেন, এই যে আপনারা এখনো ভুল করতেছেন, আগে সবাই এটা বুঝছেন কিনা বলেন। দেখেন, আপনার ম্যাথটা হচ্ছে আপনার ডিসেম্বর 31 তারিখে আপনি ম্যাথটা করতেছেন, আপনি বিনিয়োগ করছেন কখন? একটা ঠান্ডা দেখেন, বিনিয়োগ করছেন 2016 সালে, যে ম্যাথটা 2016 সালে বিনিয়োগ করছেন আপনি, 2016 সালে, কথা বুঝতে পারছেন? কোন তারিখ? 9 মাসে করছেন, আবার 9 মাসের 1 তারিখে করছেন, তার মানে আপনার কাছে এটা ডিসেম্বর হওয়ার আগ পর্যন্ত 4 মাস ছিল। এই যে 9, 10, 11, 12, ডিসেম্বর হচ্ছে 4 মাস আপনার কাছে, যে 9, 10, 11, 12 ডিসেম্বর, তার মানে ডিসেম্বর আগ থেকে 4 মাস আপনার কাছে ম্যাথটা ছিল। তাহলে আমি কি করব বলেন তো? এই যে 12 দিয়ে ভাগ করব, 4 দিয়ে গুণ করবো, সিম্পল। যে কোনো সুদ পার্সেন্টেজ করলে সেটা অলওয়েজ কত হয়? 12 মাসের বের হয়, কেমন? ওকে, তাছাড়া আমরা কি বুঝতে পারছি বিষয়টা? বলুন তো, বুঝছেন কিনা? ওকে, এরপর স্যার খেয়াল করেন, তাইলে আমরা যদি এটাকে একটু যদি মুছে দিই, তাহলে এরপরে আমাদের কি আছে দেখেন, এরপরে তাহলে আমরা হচ্ছে ক নাম্বারটা বের করে ফেলছি। ক্লিয়ার? ক নাম্বারটা বের করে ফেলছি, গুড। এরপরে দেখেন, এরপরে কি হবে? জি স্যার, ক্লিয়ার। ওকে স্যার, ওকে, এবার দেখেন স্যার কি বলছে। এরপরে বলছে কি, আমাদের নুজাত আয় বিবরণী তৈরি করো। এটা আয় বিবরণী তৈরি করতে পারবো না আমরা, এটার আয় বিবরণী। দেখেন এখানের মধ্যে একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে এটা, এই যে এই জায়গায় প্রবলেমটা কি বলছে খেয়াল করেন, এই যে এখানে প্রবলেমটা, ম্যানেজার তার কমিশন ধার্য করা পূর্ববর্তী পরিচালন মুনাফার উপর 10% হারে কমিশন নির্ণয় করতে হবে। এই ম্যাথটা যারা যারা ক্লাসটা করতেছেন, প্লিজ যাওয়ার আগে এই টপিকটা, এরকম ম্যাথ যখন আসবে, একদম আমি মোটামুটি বলা যায় 90% স্টুডেন্ট এই জায়গায় ধরা খাবে, এই যে এই জায়গায় ধরা খাবে। ম্যানেজার তার কমিশন ধার্য করা পূর্ববর্তী পরিচালন মুনাফার উপর, পূর্ববর্তী পরিচালন মুনাফার উপর 10% কমিশন ধার্য করতে হবে। সো এই জায়গায় সবাই হচ্ছে মোটামুটি হচ্ছে পারে না, এই জায়গাটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। সো এই জায়গাটাকে আমাদের কি করতে হবে? ক্লিয়ার করতে হবে। এখন এই জায়গাটা আমি কিভাবে ক্লিয়ার করব? এই কথাটা মানে হচ্ছে স্যার খেয়াল করেন, আমরা কি করি? বিক্রয় থেকে আমরা বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিই, তাহলে কি পাই? মোট মুনাফা। মোট মুনাফা থেকে আমরা কি বাদ দিই? পরিচালন ব্যয় বাদ দিই। পরিচালন ব্যয় বাদ দিলে কি বের হবে? পরিচালন মুনাফা বের হবে। এখন দেখেন, ম্যানেজারের যে কমিশনটা, এই কমিশনটা কিন্তু আমার পরিচালন মুনাফার একটা অংশ, মানে এটা হচ্ছে কি আমার পরিচালন ব্যয়ের একটা অংশ। তার মানে ওর মুনাফাটা আমি কিভাবে বের করবো? ম্যানেজারের কমিশনটা, দেখেন ম্যানেজারের কমিশন এটাও কিন্তু পরিচালন ব্যয়ের একটা অংশ। তাহলে আমি ওরটা কিভাবে বের করব? ওর টাকাটা আমি কিভাবে বের করব? আচ্ছা বলুন তো, ওরটা আমি কিভাবে বের, এটা আমার জানতে হবে না? এটা জানার জন্য আমাদেরকে ম্যাথটাকে করতে হবে। কি করবো আমরা? প্রথমে আমরা বিক্রয় থেকে বিক্রিত পণ্য বাদ দিব, বাদ দিলে মোট মুনাফা পাবো। মোট মুনাফা থেকে সবগুলো পরিচালন ব্যয় যা যা আছে সবগুলো মাইনাস করব। করার পরে যে মুনাফা, কিন্তু ম্যানেজারের কমিশনটা তো ম্যানেজ করতে পারবো না, এটা বের করতে হবে। কি করতে হবে? মোট মুনাফা থেকে সবগুলো পরিচালন ব্যয় মাইনাস করব, মাইনাস করে যেটা পাবো সেটা হচ্ছে আমার কমিশন ধার্য পূর্ববর্তী মুনাফা। ওই মুনাফার উপর 10% ধরে তার কমিশনটা দিব। ক্লিয়ার? সবাই কি ম্যাথটা বুঝতে পারছেন ভাইয়া? বলেন তো সবাই বুঝতে পারছেন কিনা ক্লিয়ারলি?
এটা কিভাবে কিভাবে বের করতে হবে সবাই কি বুঝতে পারছেন স্যার বলুন তো? তাইলে আমরা যদি ম্যাথটা যদি একটু করি তাহলে আমরা একটু দেখি ম্যাথটা 6 মাসের ম্যাথ করতে হবে, এটা আমাদেরকে পুরো ম্যাথটা করতে হবে কেমন? তাহলে আমরা একটু করি ম্যাথটা, সবাই একটু একটু স্ক্রিনশট নিয়ে নেন তো, কারণ ম্যাথটা আমাদের এখন কাজে লাগবে, ম্যাথটা এখন আমাদের কাজে লাগবেই। স্ক্রিনশট নিয়ে নেন তো কাইন্ডলি। হ্যালো, ওয়ালাইকুম সালাম। হ্যাঁ বলেন। না আমি আগামীকাল আসবো, আচ্ছা আমার পরীক্ষা ছিল তো। ওকে, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ স্যার দেখেন, তাহলে এই যে এই বিষয়টা আমরা এখন কীভাবে সলভ একটু দেখি। ওকে স্যার দেখেন, এখন আমাদের এখানে কী গেছে দেখেন, একটু সবাই স্ক্রিনশট তুলুন তো দ্রুত, কারণ আমাদের এটা কাজে লাগবে এখন, যেহেতু আমাদের কোয়েশ্চেনটা এখানে নাই, আমাদের এটা করতে একটু কাজে লাগবে কেমন? ওকে, সো সবাই হচ্ছে আমরা একটা ঘর করি, যারা যারা ক্লাসটা করতেছে একটু করে ঘর করি। কি বলছে দেখেন, নগদ হিসেবে 60,000 টাকা। তাহলে আমরা এখানে কি করতে হবে, আয় ব্যয় করতে হবে। দেখেন অলরেডি আমাদের কাছে বিক্রয় দেওয়া আছে, বিক্রয় কি দেওয়া আছে? বিক্রয় বিক্রয় বিক্রয়, আচ্ছা হ্যাঁ বিক্রয় দেওয়া আছে 4 লক্ষ টাকা। তারপর দেখেন বিক্রিত পণ্যের ব্যয়ও দেওয়া আছে। তাহলে স্যার দেখেন অলরেডি আমাদের কাছে প্রশ্নগুলো দেওয়া আছে, তাহলে আমরা কষ্ট করে বিক্রিত ফেরত এগুলো কিন্তু কি করতে হবে না, বিক্রিত ফেরত তাহলে ভাতা। তাহলে স্যার দেখেন কষ্ট করে আমার কি করতে হবে না, কোয়েশ্চেনগুলো আমাকে করতে হবে না, তাহলে এগুলো কষ্ট করে কিছু অফিস ভাড়া। তাহলে আমরা জাস্ট কি করবো, এই বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয়টা আমরা কি করে দিব, ডিরেক্ট মাইনাস করে দিব। তাহলে আমরা মোট মুনাফা, এই মোট মুনাফা থেকে আমরা কি করব, অফিস ভাড়া মাইনাস করব। তারপর দেখেন এই যে ট্রেডমার্কের অবচয় এটা মাইনাস করব, আসবাবপত্র অবচয় মাইনাস করব। আর কি কোনো প্রকার ভাড়া এই খরচ আছে আশা করতেছি আর কোনো, তাহলে কি খরচ আছে এখানে, আসবাবপত্র অবচয় খরচ আমাদের পরিচালন ব্যয় আসবে, তারপর অফিস ভাড়া আসবে, তারপর ট্রেডমার্কের অবলম্বনটা আমাদের কাছে আসবে। তাহলে 3টা হচ্ছে আমাদের খরচ আসবে। ক্লিয়ার? এবার খেয়াল করুন, তাহলে আমরা ম্যাথটা একটু করি দ্রুত, ম্যাথটা করলে আমাদের জন্য সুবিধা হবে। তাইলে আচ্ছা এখানে একটু পর থেকে করি, এখানে একটু করি, হ্যাঁ এখানে, হ্যাঁ আচ্ছা এটা এখানে করে ফেলি। ওকে, আমরা এখন ম্যাথটা স্টার্ট করবো কেমন? সো সবাই একটু খেয়াল করেন। আচ্ছা বলুন তো দেখা যাচ্ছে কিনা এখন ম্যাথটা, যখন এটা করি এটা দেখা যাচ্ছে? পুরো ম্যাথটা করতে চাচ্ছি, দেখা যাচ্ছে কি স্যার? ওকে, সো তাহলে আমাকে একটু সবাই একটু হেল্প করুন, যারা যারা আছেন ক্লাসটা দেখেন। এখানের মধ্যে প্রথমে আমি কি লিখবো, প্রথমে বিক্রয় লিখতে হবে। কি লিখতে হবে? বিক্রয়। বিক্রয় কত টাকা আছে একটু বলেন তো, একটু দ্রুত বলেন। হ্যাঁ বিক্রয় কত আছে? বিক্রয় কত টাকা আছে একটু বলেন তো কাইন্ডলি। আমি তো, আমার কাছে তো পজিশনটা নাই তো। বিক্রয় আছে হচ্ছে 4 লক্ষ টাকা, তাই না? একটু বলবেন হ্যাঁ, নাইলে হচ্ছে ম্যাথটা করতে কষ্ট। বিক্রয় 4 লক্ষ, একটু কাইন্ডলি সবগুলো হচ্ছে কত লক্ষ টাকা? বিক্রয় 4 লক্ষ টাকা। আমি এখানে লিখে দিলাম বিক্রয় 4 লক্ষ টাকা। ওই দেখেন ব্যয়, বিক্রিত পণ্যের ব্যয় কত স্যার বলুন তো? বিক্রিত পণ্যের ব্যয়, বিক্রিত পণ্যের ব্যয় কত টাকা? বিক্রিত পণ্যের ব্যয় কত টাকা স্যার বলুন তো? বিক্রিত পণ্যের ব্যয় কত? বিক্রিত পণ্যের ব্যয় হচ্ছে কত টাকা? 3 লক্ষ টাকা। তাহলে এই 3 লক্ষ টাকা মাইনাস করবো, তাই না? এই 3 লক্ষ টাকা মাইনাস করবো। স্যার 4 লক্ষ থেকে 3 লক্ষ মাইনাস করলে কত হয় বলুন তো? 4 লক্ষ থেকে 3 লক্ষ মাইনাস করলে হচ্ছে 1 লক্ষ হয়। তাহলে স্যার বলুন তো আমার মোট মুনাফা কত? আমার মোট মুনাফা হচ্ছে 1 লক্ষ টাকা। মোট মুনাফা 1 লক্ষ টাকা। আশা করতেছি আমাদের কাছে বিষয়টা ক্লিয়ার, তাই না? ওকে,
ওকে, গুড। তাহলে স্যার এরপরে স্যার কী আসবে বলুন তো? এরপরে আমরা কী করবো বলুন তো? এরপরে আমরা কি মাইনাস করবো? আমরা পরিচালন ব্যয় মাইনাস করি না, এরপরে আমরা পরিচালন ব্যয় মাইনাস করি। পরিচালন ব্যয় খুবই ইম্পর্টেন্ট, সবাই কি বুঝতেছেন ব্যাপারটা? পরিচালন ব্যয় মাইনাস করবে এখন। ওকে, পরিচালন ব্যয়ের মধ্যে কি কি আসবে বলুন তো স্যার? পরিচালন ব্যয়ের মধ্যে কি কি আসবে দেখেন তো। এখানে আমরা বলছিলাম পরিচালন ব্যয়ের মধ্যে প্রথমে আসবে কি? আসবাবপত্র, অফিস ভাড়া। অফিস ভাড়া কত স্যার? আচ্ছা, এখানের মধ্যে একটা ব্যাপার আছে, আমাদের যে সমন্বয় ছিল, বলুন তো কোনো প্রকার সমন্বয় ছিল কিনা? আমাকে একটু কাইন্ডলি জানান তো, সমন্বয় কি কি ছিল? অফিসের ভাড়া নিয়ে কোনো কোয়েশ্চেন ছিল? অফিসের ভাড়া নিয়ে কোনো প্রশ্ন? আমি তো এখন কেটে ফেললে এটা চলে যাবে গা। যারা স্ক্রিনশট উঠাইছেন একটু কাইন্ডলি বলুন তো, অফিসের ভাড়া নিয়ে কি কোনো প্রকার সমন্বয় ছিল? অফিসের ভাড়া নিয়ে কি কোনো প্রকার সমন্বয় ছিল? আমি খেয়াল করিনি, একটু কাইন্ডলি জানান তো দ্রুত। অফিসের ভাড়া নিয়ে কি কোনো সমন্বয় ছিল? অফিসের ভাড়া নিয়ে কি কোনো প্রকার সমন্বয় ছিল? আচ্ছা, আমি একটু দেখি অফিসের ভাড়া নিয়ে কি কোনো সমন্বয় ছিল কিনা। আচ্ছা, হ্যাঁ আচ্ছা, সমন্বয় আছে। মাসিক অফিস ভাড়ার পরিমাণ 10,000 টাকা। তাহলে স্যার দেখেন তো, অফিস ভাড়া এখানে দেখেন, খেয়াল করুন আমাদের সমীকরণে খুবই ইম্পর্টেন্ট, আমাদের রেয়ামিলে দেওয়া আছে কি? রেয়ামিলে দেওয়া আছে, দেখেন অফিস ভাড়া কত? অফিস ভাড়া 40। তাহলে অফিস ভাড়া রেয়ামিলে দেওয়া আছে, খেয়াল করুন ভালো করে, অফিস ভাড়া রেয়ামিলে দেওয়া আছে 40,000 টাকা। 40,000 টাকা। কিন্তু আমাদের সমন্বয় কি বলা আছে খেয়াল করেন, সমন্বয় বলা আছে কি? মাসিক অফিসের ভাড়া পরিমাণ 10,000 টাকা। তাহলে কি হবে? মাসিক অফিসে ভাড়া 10,000 টাকা। তাহলে স্যার সবাইকে আমরা বুঝতে পারছি এইটা সমন্বয় দেওয়া আছে, মাসিক অফিসে ভাড়া 10,000 টাকা। আচ্ছা, কি বলছে খেয়াল করেন, অফিসের ভাড়া কত? 40,000 টাকা। আর মাসিক অফিস ভাড়া কত? 10,000 টাকা। তাহলে স্যার বলুন তো এটা কয় মাসের ম্যাথ? এটা হচ্ছে অর্ধ বর্ষ, তার মানে হচ্ছে 6 মাসের ম্যাথ। তাহলে খেয়াল করেন তো স্যার বলুন তো 6 মাসের ম্যাথ কত আসে? যদি 10,000 টাকা করে হয়, এক মাসে যদি 10,000 টাকা করে হয়, তাহলে খেয়াল করেন 6 মাসে কত? 60,000 টাকা। ভালো করে খেয়াল করেন, তাহলে আমার আসার কত? 60,000। আমার ব্যয় দেওয়ার কথা, আমার অফিসে ভাড়া দেওয়ার কথা 60,000 টাকা, কিন্তু আমি দিছি কত? আমি দিছি 40,000 টাকা। তাহলে কয় হাজার টাকা বকে আছে বলুন তো এখনো? সবাই একটু আমাকে কাইন্ডলি বলুন তো। আমার দেখেন এই যে ব্যাপারটা খেয়াল করেন, আমার মিলে অফিসের ভাড়া দেওয়া আছে 40,000 টাকা, সমন্বয় আছে হচ্ছে মাসিক অফিসের ভাড়া 10,000 টাকা। তার মানে কি আমার এক মাসের অফিসের ভাড়া 10,000 টাকা। তা 6 মাস যেহেতু ম্যাটটা হচ্ছে অর্ধবার্ষিক মেয়াদ, তাহলে মানে অর্ধ বছরের জন্য, তাহলে আমার হিসাব আসার কত? এক মাসে 10,000 টাকা, 6 মাসে 60,000 টাকা। তাহলে কত হওয়ার কথা? টোটাল 60 হওয়ার কথা, কিন্তু আমি দিছি কত? 40। তাহলে কত দিই নেই এখনো, আমার এখনো আরো 20,000 টাকা দেওয়া বাকি আছে। তাহলে এটা কি আছে? বকে আছে। ক্লিয়ার স্যার? আচ্ছা, ওকে, তাহলে কি লিখবো দেখেন তো, অফিসের এটা কি হবে? অফিসের ভাড়া, অফিস ভাড়া খেয়াল করুন, অফিস ভাড়া কত হাজার টাকা? হ্যাঁ, আমাদের কত দেওয়া আছে? 40,000 টাকা। কেমন? 40,000 টাকা। 40,000 টাকা যোগ করতে হবে কত স্যার বলুন তো? যোগ করতে হবে বকেয়া, না এটা বকেয়া কত হাজার টাকা? বকেয়া যোগ করতে হবে আমার টোটাল হচ্ছে 20,000 টাকা। 20,000 টাকা। তাহলে অ্যাড করলে কত হবে? 60,000 টাকা। তাহলে আমার এখানে টোটাল কত আসবে? 60,000 টাকা। আচ্ছা, এটা আমি ভুল করছি, এটাকে আমি এখানে করা উচিত ছিল।
অফিস ভাড়া কত, চলি এটা একটু ছোট করি কারণ আমার জায়গা হবে না হলে। অফিস ভাড়া 40, কেমন, বকেয়া ভাড়া কত হয়, এখানে 40 দিলাম, এখানে 20 দিলাম বকেয়া, কেমন, তাহলে কত হয়, আমার টাকা হচ্ছে টোটাল 60,000 টাকা। ক্লিয়ার স্যার? ক্লিয়ার আশা করছি, কেমন। এরপরে স্যার কি বলছে দেখেন তো, এরপরে আমার খরচ কি আছে, অফিসের ভাড়া গেল, তারপর ট্রেডমার্ক, আসবাবপত্র অবচয় 2 লক্ষ টাকা। এখন আসবাবপত্র অবচয়টা কীভাবে ধরবো আমি অলরেডি বলছি। আসবাবপত্র কয় লাখ টাকা, দেখেন খেয়াল করুন, আমাদের সমন্বয়ে কি বলা, আমাদের রেওয়ামিলে কি বলা আছে, রেওয়ামিলে আসবাবপত্র কত হাজার টাকা, আসবাবপত্র কত হাজার টাকা, 2 লক্ষ টাকা। রেওয়ামিলে আবার দেওয়া আছে কি, ক্রমযোজিত অবচয়, ক্রমযোজিত অবচয় কত হাজার টাকা, 50,000 টাকা না, কত, 50,000 টাকা। ক্লিয়ার স্যার? সমন্বয় কি বলা আছে একটু খেয়াল করুন তো, সমন্বয় কি বলছে, সমন্বয় বলছে হচ্ছে দেখেন সমন্বয় কি বলছে ভাইয়া, সমন্বয় বলছে হচ্ছে কি, আসবাবপত্রের বই মূল্যের উপর অবচয় ধার্য করতে হবে, অবচয় ধার্য 10%। তাহলে আমাকে যদি বলতো আসবাবপত্রের উপর, তাহলে আমি ডিরেক্টলি 2 লাখের উপর ধরে ফেলতাম, বাট আমাকে বলছে কি আসবাবপত্রের বহিমূল্য। আসবাবপত্র বহিমূল্য কিভাবে বের করে, সিম্পল, তাহলে কি করতে হবে, আসবাবপত্র মাইনাস পুঞ্জীভূত অবচয় বা ক্রমযোজিত অবচয়, আসবাবপত্র কত হাজার টাকা স্যার, 2 লক্ষ টাকা। এই যে 2 লক্ষ টাকা লিখলাম, 2 লক্ষ টাকা। ক্রমযোজিত অবচয় কত, 50,000 টাকা, 50,000 টাকা। তাহলে স্যার বলুন তো কত হবে, বলুন তো, এটা হবে কত, 1,50,000 টাকা। তাহলে স্যার বলুন তো কত পার্সেন্ট অবচয়, 10% অবচয়, কত পার্সেন্ট, 10% অবচয়। তাহলে আমাকে এখন কি করতে হবে, 1,50,000 ইন্টু 10% ইন্টু, তাহলে আমাকে বলছে কয় বছর, এটা অর্ধেক বছর। কত বছর, অর্ধেক বছর ছিল না এটা কত ছিল স্যার, এটা অর্ধেক বছর ছিল না, তাহলে 6 মাসে অর্ধেক বছর ধরতে হবে আমাকে। এখন প্রশ্নটা যদি দেখাতে যায় তাহলে তো হচ্ছে আমাদের, আচ্ছা আমি ম্যাথটা করিনি, আমি যে প্রশ্ন দেখাচ্ছি না এই জন্যই তো আমি এখানে লিখতেছি, এই যে প্রশ্নটা এখন দেখাতে গেলে আমার লেখাগুলো চলে যাবে, যে এই জন্য একটু পরে দেখে প্রশ্নটা। আপনার এই কারো কাছে যদি স্ক্রিনশট থাকে একটু কাইন্ডলি কমেন্ট করেন তো, কারো কাছে যদি কোয়েশ্চেনটার স্ক্রিনশট থাকে একটু কাইন্ডলি, আমাকে হামিদুর রহমান বলছে কোয়েশ্চেনটা দেখাতে, একটু কাইন্ডলি কারো কাছে যদি থাকে একটু কষ্ট করে হচ্ছে এটা একটু কমেন্ট করেন, ওই স্ক্রিনশটটা একটু কষ্ট করে কমেন্ট করেন, হ্যাঁ একটু কমেন্ট করেন। হ্যাঁ 6 মাসের পর, তাহলে কি হবে বলুন তো, এটা তাহলে কি হবে, 12 দিয়ে ভাগ 6 দিয়ে গুণ। তাহলে স্যার দেখেন 1,50,000 10% 15,000 টাকা, 15,000 টাকার অর্ধেক 7,500। তাহলে আমার অবচয় পরিমাণ আসবে কত, আমার সম্পত্তির অবচয় কত, 7,500। সবাই বুঝতে পারছেন এটা কত আসবে, একটু খেয়াল করেন, এটা উত্তর আসবে কত, 7,500। আপনি করে দেখেন, ওই যে 1.5 লক্ষ, এই যে 1.5 লক্ষ টাকার উপর 10% করেন, তাকে 12 দিয়ে ভাগ করুন, 6 দিয়ে গুণ করেন, 7,500 টাকা পাবেন। সবাই কি বুঝতে পারছেন এটা? গুড, সমীরু রান পারছে। তাহলে কি হবে, আসবাবপত্রের অবচয়, এটা কি হবে, আসবাবপত্রের অবচয়, আসবাবপত্রের অবচয় কত হাজার টাকা, 7,500 টাকা। এবার দেখেন স্যার আর একটা প্রশ্ন ছিল কি, এটা একটু মুছে দিই, কেমন, একটু মুছে দিই, না
একটু মুছে দিই। আরেকটা প্রশ্ন, যেহেতু প্রশ্ন এখানে লিখে নেই, প্রশ্ন একটু লিখে দিচ্ছি। আর একটা ট্রেডমিল নিয়ে একটু ঝামেলা ছিল, ট্রেডমার্ক নিয়ে। ওকে, তো দেখেন এখানে আবার কি বলছে, রেওয়ামিলে বলছে কি, রেওয়ামিলে ট্রেডমার্ক 1, 5, 15 থেকে 10 বছর হচ্ছে। দেখেন ট্রেডমার্ক কত হাজার টাকা? 20,000 টাকা। কত? 20,000 টাকা। 20,000 টাকা 10 বছরের জন্য। এটা দেখেন খেয়াল করুন, 10 বছরের জন্য। ক্লিয়ার? বলা আছে 10 বছরের জন্য। তাহলে স্যার দেখেন এখানের মধ্যে সমন্বয় কিছু বলা নাই, সেটা লেখা আছে ট্রেডমার্ক কত? 1, 5, 15। লেখা আছে কি 1, 5, 15, 10 বছরের জন্য। 10 বছরের জন্য। 1, 5, 15, 10 বছরের জন্য। সো তাহলে বলেন তো স্যার, এখানে এই যে টাকাটা আমি এখন বের করছি, এখন এটা পারবো না, এটা বের করতে পারবো না, এই অধ্যায়ে বেশি সমস্যা হয় ভাইয়া। HSC 24 ব্যাচ। আচ্ছা, ওকে, সেজন্য এই অধ্যায়টা আমি একদম ধীরে ধীরে পড়াচ্ছি। আপনারা যারা যারা ক্লাসটা করতেছেন, মাশাআল্লাহ, সকলকে ধন্যবাদ। সবাই আশা করতেছি মোটামুটি উপকৃত হবে, কারণ আমি খুব কুল একদম রিল্যাক্সে অধ্যায়টা করাচ্ছি। প্রত্যেকটা টপিক নিয়ে হচ্ছে একদম আলাদা আলাদা করে হচ্ছে বিশ্লেষণ করতেছি। সো আশা করছি প্রত্যেকের মোটামুটি কাজে আসবে বিষয়টা। কেমন? ওকে, দেখেন আচ্ছা বলুন তো, আমরা এখানে কি, এই যে আমাদের কোয়েশ্চেনটা কি, রামেলে কি বলা আছে? ট্রেডমার্ক 20,000 টাকা, তারপর 10 বছরের জন্য। তার মানে স্যার এখানে যে 20,000 টাকা, এটা কয় বছর? 10 বছরের জন্য। তাহলে স্যার বলতে 1 বছরের জন্য অবশ্যই কত মনে রাখবেন? স্থায়ী সম্পত্তির উপর, স্থায়ী সম্পত্তি হচ্ছে কি বলে, যদি আমরা ইউজ করি তাহলে এটার জন্য যে ক্ষয়প্রাপ্ত হয় এটাকে বলা হচ্ছে অবচয়। আর যেগুলো হচ্ছে অদৃশ্যমান, স্থায়ী সম্পদ বলতে আমরা দৃশ্যমান সম্পদকে বলি। দৃশ্যমান সম্পত্তির উপর অবচয় হয় আর অদৃশ্যমান সম্পদের উপর অবলোপন হয়। ট্রেডমার্ক 10 বছরের জন্য মানে কি, এটার উপর আমাদের এটার উপর অবলোপন হবে। তাহলে 10 বছর, তার মানে কি 20,000 টাকা কয় বছর? 10 বছর। তাহলে 1 বছরে কত? 2,000 টাকা। ক্লিয়ার স্যার? 1 বছরে 2,000 টাকা। সবাই বুঝতে পারছে? 2,000 টাকা। স্যার আমাদের কি এটা হচ্ছে 1 বছরের জন্য, 1 বছরের জন্য। এখন আমরা ম্যাথটা করতেছি কয় মাস? 6 মাসের জন্য। তাহলে বলুন তো এখানে কি তাহলে 2,000 টাকা থাকবে? তাহলে 6 মাস হলে কয় হাজার টাকা হবে? 6 মাস হলে 1,000 টাকা হবে না? সবাই কি বুঝতে পারছেন? ট্রেডমার্কে অবলোপন পারবো? 1,000 টাকা কেমনে বের হয়েছে? পারবো কিনা বলুন তো? স্যার পারবো, সবাই বলুন তো। হ্যাঁ, ক্লাস রেকর্ড থাকবে ইনশাল্লাহ। যারা যারা ক্লাসটা করতেছেন দেখেন, যারা শুরু থেকে ছিলেন তারা আই থিঙ্ক মোটামুটি উপকৃত হচ্ছেন। আমি HSC 24 ব্যাচ মানে সামনে পরীক্ষা এরকমকে কেন্দ্র করে একদম তড়িঘড়ি করতেছি না, এমনটা না। কারণ আমরা জানি HSC 24 ব্যাচ যারা পরীক্ষার মাত্র মেবি আজকে 48 দিন বাকি আছে আপনাদের। এই চ্যাপ্টারটা সবার জন্য খুবই ইম্পর্টেন্ট। সবাই এখানে প্রবলেম ফেস করে এবং এখান থেকে মাস্ট আপনাকে কম্পালসারি ইউ হ্যাভ টু অ্যান্সার। You can speak this chapter, so that is why you are bound to answer these questions. So এই দুইটা কোয়েশ্চেন আপনি বাধ্য এটার উত্তর দিতে। সো অনেকে হয়তো বা ধৈর্য হারিয়ে চলে গেছে, বাট দেখেন আমি কিন্তু একদম স্মুথলি আস্তে আস্তে আগাচ্ছি। প্রত্যেক দিন আমি যতটুকু না এখানে লিখি তার চেয়ে বেশি মুখে বলি। একটা প্রশ্ন নিয়ে একদম চুলছেড়া বিশ্লেষণ করি, তারপর এটা নিয়ে কত টাইপের প্রশ্ন হতে পারে, প্রাসঙ্গিক কী কী হতে পারে, প্রত্যেকটা কোয়েশ্চেনে হচ্ছে অ্যান্সার দেওয়ার ট্রাই করতেছি। সো যারা যারা একদম শুরু থেকে শেষ পর্যন্ত এখনও আছেন, অসংখ্য ধন্যবাদ। যে তাহলে আপনারা আই থিঙ্ক কিছু না কিছু শিখতে পারতেছেন। প্রত্যেক দিন আমি ডিফারেন্ট প্রবলেমগুলো নিয়ে হচ্ছে ডিসকাস করা ট্রাই করতেছি। ম্যাথ হয়তো বা ম্যাথ ফুল ক খ গ কমপ্লিট করতে পারতেছি না, কিন্তু হচ্ছে ক খ যতটুকু করতেছি প্রত্যেকটা প্রবলেম হচ্ছে সলভ করার ট্রাই করতেছি। সো হচ্ছে যারা যারা করতেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে হচ্ছে ক্লাসটা করতেছেন। হ্যাঁ, এখন খেয়াল করেন ট্রেডমার্কটা একটু খেয়াল করেন। আচ্ছা ওকে, আমি আবার বোঝাচ্ছি, কোনো সমস্যা নেই। খেয়াল করেন আমাদের কোয়েশ্চেনে দেখেন, আমি যদি আবার লিখি, খেয়াল করুন সবাই একটু দেখেন রেওয়ামিলে কী বলা আছে একটু খেয়াল করেন। এগুলো দেখেন নর্মালি যে ম্যাথের ক্ষেত্রে বিজ্ঞাপন বলেন, ট্রেডমার্ক বলেন, কপিরাইট বলেন, এগুলোর ক্ষেত্রে রেওয়ামিলে লেখা থাকে 10 বছর, 5 বছর,
নর্মালি আমরা সবসময় মনে করি সমন্বয়ে বলা থাকলে আমরা জানি 8টি ইউনিট আমাদের কোয়েশ্চেন যে ইনফরমেশনগুলো দুই জায়গা থেকে পাই, একটা হচ্ছে আওয়ামী লীগ থেকে, একটা হচ্ছে সমন্বয় থেকে। আমাদের সবচেয়ে বড় ভুল, আমরা সবসময় মনে করি সমন্বয়ের মধ্যে শুধুমাত্র সমন্বয়ের এন্ট্রিগুলো শুধুমাত্র 2বার হবে, কিন্তু মাঝে মাঝে আওয়ামী লীগ এন্ট্রিগুলো 2বার হয়। যেমন 10% বিনিয়োগ, 10% ঋণ, এই কথাগুলো এগুলোর উপর যে সুদ ধরতে হয়, এগুলো সমন্বয় বলা না থাকলে আমরা অনেকে ধরি না। কিন্তু মনে রাখবেন, আমি একটু আগে বলেছিলাম 10% ঋণ, 10% বিনিয়োগের সুদ, এগুলোর উপর সমন্বয় বলা থাক বা না থাক আমাকে সুদ অবশ্যই ধরতে হবে। এরপরে দেখেন, তারপর বিজ্ঞাপন, কপিরাইট, এগুলোর উপর আপনাকে অবশ্যই, তারপর হচ্ছে ট্রেডমার্ক, এগুলো কিন্তু এরকম বলা থাকে নর্মালি, এরকম বলা থাকে, দেখেন একটু করে দেখেন, এভাবে বলা থাকে হচ্ছে কি, যেমন ট্রেডমার্ক কত বলছিলাম, 1/5/2015 এরকম লেখা ছিল, কত হাজার টাকা, 20,000 টাকা। আর একটা জিনিস লেখা ছিল 10 বছরের জন্য, 10 বছরের জন্য, আমি একটু বুঝতে পারছি সবাইকে, 10 বছরের জন্য এরকম লেখা ছিল। এখন দেখেন এই কথাটা কিন্তু আমি বুঝতে যাচ্ছি, এই কথাটা কোথায় ছিল না, এই কথাটা আমাদের সমন্বয় লেখা ছিল না, কথা বুঝতে পারছেন। বাট এখন আমরা মনে করি কি সমন্বয় লেখা না থাকলে এটাকে আর কিছু করতে হবে না, এটা একবার হবে না, ভুল কথা স্যার। এই যে ট্রেডমার্ক 10 বছরের জন্য মানে কি জানেন, এই যে 20,000 টাকা, এটা আপনি 10 বছরের জন্য দিচ্ছেন, এটার জন্য আমাকে প্রত্যেক বছরে এটার উপর অবলোপন হবে। দৃশ্যমান সম্পত্তির উপর যেটা হয় সেটা হচ্ছে অবচয়, আর ট্রেডমার্ক, কপিরাইট, এগুলো সবগুলো হচ্ছে অদৃশ্যমান সম্পত্তি, এগুলোর উপর যেটা হয় সেটা হচ্ছে অবলোপন। সো আমাকে ট্রেডমার্কের অবলোপন ধরতে হবে। কীভাবে ধরবে এখন দেখাচ্ছি সেটা। এই ম্যাথের ক্ষেত্রে আমি অবলোপনটা কীভাবে ধরবো সেটা আমি দেখাচ্ছি। দেখেন আপনাকে কি বলছে স্যার, 10 বছরের জন্য, তার মানে খেয়াল করেন এই 20,000 টাকা কয় বছর, 10 বছর, তাহলে 1 বছরের জন্য কত হাজার টাকা, সিম্পল একটা জিনিস, 20,000 টাকাটা আমি 10 বছরের জন্য পে করছি, তাহলে 1 বছরের জন্য কত, 1 বছরের জন্য অবশ্যই 2,000 টাকা। আমি কি বুঝতে পারছি সবাইকে? তাহলে বলুন তো আমার 1 বছরের অবশ্যই কত, 2,000 টাকা। ক্লিয়ার স্যার? 2,000 টাকা। এবার স্যার ঠান্ডা মাথায় খেয়াল করুন, এরপর আমার কি বলছে, আমাদের আজকের ম্যাটটা যদি পুরা পূর্ণাঙ্গ বছরের হতো তাহলে আমি 2,000 টাকা বরাবর লিখে দিতাম। বাট আজকের ম্যাটটা পূর্ণাঙ্গ বছরের না, আজকের ম্যাটটা হচ্ছে অর্ধেক বছর বা অর্ধ বছরের। তাহলে বলুন তো এই 2,000 টাকা 6 মাসের ম্যাথ, তাহলে 12 মাসের জন্য যদি 2,000 টাকা হয় তাহলে 6 মাসের জন্য কত হাজার টাকা, 1,000 টাকা না স্যার? 12 মাসের জন্য 2,000 টাকা হইলে 6 মাসের জন্য কত, 1,000 টাকা না? আমি কি সবাইকে বুঝতে পারছি? তাহলে আমাদের ট্রেডমার্কের অবলোপন কত হবে, ট্রেডমার্কের অবলোপন হবে কত, 1,000 টাকা। ক্লিয়ার স্যার? ট্রেডমার্কের অবলোপন 1,000 টাকা। সবাই কি বুঝতে পারছেন বলুন তো? তাহলে কি হবে, ট্রেডমার্কের অবলোপন, ট্রেডমার্কের অবলোপন, সবাই কি বুঝতে পারছেন স্যার? ট্রেডমার্কের অবলোপনটা কি সব বুঝতে পারছেন? 1,000 টাকা। আমাকে কাইন্ডলি বলুন তো বুঝতে পারছেন কিনা? সবার কাছে ক্লিয়ার স্যার? এই বিষয়টি সবার কাছে ক্লিয়ার? সবার কাছে কি ক্লিয়ার ভাই? বলুন তো বুঝতে পারছেন কিনা? যারা যারা আছেন আসলে আপনারা উপকৃত হচ্ছেন কিনা একটু কাইন্ডলি বলুন তো স্যার। কোয়েশ্চেনগুলো আসলে কঠিন কিনা? হ্যাঁ, কোয়েশ্চেনগুলো আসলে কঠিন কিনা? দেখছেন যা অনেকে হচ্ছে চলে গেছে, কনসিস্টেন্সি ছিল না। দেখেন স্যার আমি চাইলে হচ্ছে একটা সহজ একটা ম্যাথ এনে এখানে আপনাদেরকে হচ্ছে একদম ইজিলি ম্যাথটা করে দিতে পারতাম, বাট আমার ওটার দরকার নাই। তো আমার অনেকগুলো স্টুডেন্টের দরকার নাই আমার, হ্যাঁ যতগুলো আছে যারা আছে তারাও উপকৃত হতে যাচ্ছে, আমার কোয়ালিটি ফুল আমার পড়াশোনাটা দরকার। বুঝতে পারছেন ভাই? সো যারা যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে তারা নিশ্চিত আমি বলতে পারি যে কিছু না কিছু শিখতে পারতেছে ইনশাল্লাহ এখান থেকে। ওকে স্যার খেয়াল করেন তো এখানের মধ্যে ট্রেডমার্কের অবলোপনটা আমাদের কাছে ক্লিয়ার। এবার দেখেন স্যার আমাদের আরেকটা ইম্পর্টেন্ট টপিক, হ্যাঁ আরেকটা ইম্পর্টেন্ট টপিক কী ছিল স্যার? দেখেন আরেকটা সমন্বয় ছিল, বলছিলাম যে দেখেন ম্যানেজার তার কমিশন ধার্য করা পূর্ববর্তী, এখানে একটু খেয়াল করেন, এখানে একটু দেখেন রেওয়া মিলে কি লেখা আছে, খেয়াল করেন স্যার রেওয়া মিলে কি লেখা আছে, রেওয়া মিলে লেখা আছে দেখেন, রেওয়া মিলে হচ্ছে লেখা, রেওয়া মিলে কিছুই লেখা নাই, জাস্ট আমাকে তো এই যে সমন্বয় লেখা আছে কথাটা, এরপরে সমন্বয়টা লাস্ট সমন্বয়টা দেখেন রেওয়া মিলে কি লেখা আছে দেখেন। ম্যানেজার, খেয়াল করেন আমি পুরোটা লিখতেছি কেমন, ম্যানেজার তার কমিশন ধার্য করার পূর্ববর্তী
পরিচালন ব্যয়, পরিচালন মুনাফার উপর, পরিচালন মুনাফার উপর 10% হারে কমিশন পাবে। খুবই ইম্পর্টেন্ট টপিকটা, এটা খুবই খেয়াল করুন স্যার। এইরকম টপিক দিলে আমি মোটামুটি বলা যায় 90% স্টুডেন্ট পারবে না এই টপিকটা, 90% স্টুডেন্ট পারবে না স্যার। জি স্যার, দেখেন স্যার এই কারণে খেয়াল করেন স্যার কি বলছে, ম্যানেজার তার কমিশন ধার্য করার পূর্বে পূর্ববর্তী যে পরিচালন মুনাফা তার উপর 10% হারে কমিশন পাবে। মনে রাখবেন স্যার, ম্যানেজারের কমিশন এটা পরিচালন ব্যয়ের মধ্যে পড়বে। এখন আমি সিম্পল কি লেখার কথা ছিল এখানে, জাস্ট আমি এভাবে লিখে দিতাম পরিচালন, সরি এটা না, কি লিখতাম দেখেন তো, সিম্পল ম্যানেজারের কমিশন। আমি জাস্ট এভাবে লিখে দিতাম না বিষয়টা, এভাবে লিখে দিতাম। কিন্তু এখন আমি যে লিখবো, আরে আমি তো এটা তথ্য নাই, আমাকে তথ্যটা বের করতে হবে। কি বলছে, যে পরিচালন মুনাফা ওনার কমিশন, দেখেন খেয়াল করেন তো, ওনার কমিশনটা আমি এখনো কি করি নাই, এই কথাটা খুব ইম্পর্টেন্ট। কি বলছে দেখেন, ম্যানেজার তার কমিশন ধার্য করার পূর্ববর্তী পরিচালন মুনাফা, তাহলে দেখেন তো ওনার আমি ওনার এটা এখনো ধার্য করিনি। তাহলে বলুন তো, এই যে আমার মোট মুনাফা কত ছিল 1 লক্ষ টাকা, এই মুনাফা থেকে খেয়াল করুন তো, আমি এই মুনাফা থেকে আমি এই যে খরচগুলো যদি বাদ দিয়ে দিই, পরিচালন ব্যয় খরচ, মোট মুনাফা থেকে পরিচালন ব্যয় বাদ দিলে কি বের হয়, পরিচালন মুনাফা। কথা বুঝতে পারছেন স্যার? তাইলে এখন পরিচালন ব্যয়ের মধ্যে অফিস ভাড়া চলে আসছে, তারপর হচ্ছে কি ট্রেডমার্কের অবলম্বন, আসবাবপত্র অবলম্বন চলে আসছে। আসে নাই কোনটা বলুন তো, ঠান্ডা মাথায় খেয়াল করেন, আসে নাই কোনটা, ম্যানেজারের কমিশন। তার মানে কি স্যার, এগুলো সবগুলো পরিচালন ব্যয় না। আমাকে কি বলছে, আমাকে যদি বলতো কমিশন পরবর্তী, তাহলে ঝামেলা হতো। এখন একদম সিম্পল, কমিশন ম্যানেজার কমিশন ধার্য করা নাই, যে মুনাফাটা ওই মুনাফার, তাহলে কি করতে হবে আমাকে, এই যে সিম্পল এই মনে মনে এই 1 লক্ষ থেকে আমি এই সবগুলো কি করব, মাইনাস করব। মাইনাস করার পরে কি পাবো আমি, কমিশন ধার্য করা পূর্ববর্তী মুনাফা। ক্লিয়ার স্যার? ক্লিয়ার? তাহলে কি হবে, 60,000 সঙ্গে আমি 1 যোগ করলে 61,000, 61,000টার উপর সাথে 7,500 অ্যাড করলে কত হবে, 68,500। তাহলে আমি এই 68,500 উপর কত পার্স কি করবো, তাহলে পেপারটা কিভাবে করবো দেখেন তো, একটু মুছে দিই। কিভাবে করছে বলুন তো, তাহলে আমি যে আমার মুনাফা কত হাজার টাকা, 1 লক্ষ টাকা, মোট মুনাফা 1 লক্ষ টাকা, দেখেন 1 লক্ষ টাকা। তাহলে স্যার খেয়াল করুন তো, পরিচালন ব্যয় কত আসছে, মানে ওনারটা ধার্য করার আগে পরিচালন ব্যয় কত আসছে বলুন তো, ওনারটা ধার্য করার আগে পরিচালন ব্যয় আসছে কত, 60,000, 61,000, 68,500। তাহলে কি হবে, এই 68,000 এই 500টা আমি মাইনাস করবো। ক্লিয়ার স্যার? 0,0,5,9,1,3, 31,000 কত, 500। এটা হচ্ছে দেখেন, এটা কোন মুনাফা, এটা হচ্ছে কি কমিশন ধার্য করার পূর্ববর্তী পরিচালন মুনাফা। তাহলে স্যার এই যে এটার নাম কি দিতে পারি আমরা বলুন তো, 31,500, এটা কি বলুন তো, এটা হচ্ছে কি কমিশন ধার্য পূর্ববর্তী মুনাফা। দেখছেন কথাটা, মানে হচ্ছে কি জানেন, এই যে 31,500 এই মুনাফা, এটা কোন ধরনের, এটা হচ্ছে কমিশন ধার্য পূর্ববর্তী মুনাফা। এটার মধ্যে কি অ্যাড করা নাই, এটার মধ্যে কমিশনের ধার্য অ্যাড করা নাই। তাহলে এখন আমি কি করবো, জাস্ট সিম্পলি এই 31,500 ইন্টু কত, 10%, বাস করে দিলে যেটা হবে সেটা। তাহলে কত হবে, এটা 3,150। তাহলে এটা ওনার কমিশন কত বলুন তো, ওনার কমিশন কত, 3,150। সবাই কি বুঝতে পারছেন বলুন তো ভাই ক্লাসটা, এই যে টপিকটা কি সবাই বুঝতে পারছেন নাকি বলুন তো স্যার? সবাই বুঝছেন ওনার কমিশনটা কিভাবে বের করতে, আমরা বুঝতে পারছি সবাই? গুড, 3,150, মাশাআল্লাহ। আর অল্প বের করতে পারছে ও, সবাই বের করতে পারছে মোটামুটি। সবাই বুঝতে পারছেন নাকি বলুন তো ভাই সবাই? তাহলে আমরা সবগুলো অ্যাড করে দিবে। এখন কত হবে, এখানে যদি অ্যাড করি 68,500 ছিল, 71,650, তাই না? এই পরিচালন কত, 71,650।
ক্লিয়ার স্যার? সবার কাছে ক্লিয়ার নাকি বলুন তো একটু কাইন্ডলি। ক্লিয়ার? জি স্যার, ওকে, মাশাআল্লাহ, বাহ, গুড। তাহলে স্যার বলুন তো এখন কি হবে, বলুন তো এখন কি করবো আমরা? তাহলে আমাদের মোট মুনাফা কত? 1 লক্ষ টাকা। তাহলে এখান থেকে কি বাদ দিবে? পরিচালন ব্যয়। এটা বাদ দিলে কত হবে? তাহলে যদি বাদ দিই তাহলে কত করেন? 1 লক্ষ থেকে পরিচালন ব্যয়টা মাইনাস করি, কেমন? 1 লক্ষ থেকে পরিচালন ব্যয়টা মাইনাস করি, কত হয়? 1 লক্ষ থেকে 1 লক্ষ মাইনাস পরিচালন ব্যয় কত? ৭১,650। তাহলে কত হবে? ২৮,৩50। ঠিক আছে, এটা হচ্ছে আমার কি? পরিচালন মুনাফা। পরিচালন মুনাফা। আমরা কি সবাই কি আমাদের ম্যাটটাকে আমরা বুঝতে পারছি নাকি বলেন তো স্যার? সবাই বুঝতে পারছে কিনা পরিচালন মুনাফাটা? আপনি অনেক, আচ্ছা, হামিদুর রহমান দিয়ে যায়। আচ্ছা ভাই, একটু কাইন্ডলি একটু ধীরে ধীরে বোঝানোর চেষ্টা করুন, ইনশাল্লাহ বুঝবেন। আফরিন ফারহানা ঋতু বলছে আপনি অনেক ভালো পড়ান। আচ্ছা, ধন্যবাদ, এটা আমার জন্য খুব গ্লেটফুল। আপনারা যখন বুঝবেন তখন হচ্ছে আমার কাছে ভালো লাগবে, কারণ এত কষ্টগুলো আপনাদের জন্য। ক্লিয়ার? তাহলে স্যার সিম্পলি আমরা পারবো ইনশাল্লাহ, টপিকটা কি পড়তে পারবো? এই যে আমি এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট স্যার। দেখেন, ম্যানেজার তার কমিশন ধার্য করা পূর্ববর্তী পরিচালন মুনাফার উপর 10%। ইনশাল্লাহ এই জিনিসটা আপনি জাস্ট মাথায় রাখবেন কি, দেখেন ম্যানেজার তার কমিশন ধার্য করার পূর্ব, তার মানে কি? এখন কথা হচ্ছে, প্রথমে নিজেকে প্রশ্ন করবেন ম্যানেজারের কমিশনটা কোথায় বসে? ম্যানেজারের কমিশনটা বসে কোথায়? পরিচালন ব্যয় বসে। এবং এই পরিচালন ব্যয়টা তো ধার্য করার পূর্বে মুনাফা। তাহলে দেখেন তো স্যার, পরিচালন ব্যয়ের মধ্যে এইগুলো আছে না? সিম্পল, আমি আমার যে মোট মুনাফা থাকবে, একদম এইরকম কথা বলা থাকলে আপনি কি করবেন? পরিচালন মুনাফা থেকে সিম্পলি জাস্ট হচ্ছে ম্যানেজারের কমিশনটা বাদ দেওয়ার আগে যেগুলো ছিল সবগুলো কি করে দিবেন? সবগুলো মাইনাস করবেন। মাইনাস করে এই যে আমরা করছি, এই যে এখানে 1 লক্ষ থেকে এই যে কমিশন ধার্য করার পূর্বে যেটা ছিল, মানে কথাটা আমাদের কাছে এমনি কঠিন মনে হয়, আসলে কথাটা কঠিন না। এই কথাটা মানে হচ্ছে আমাদের যে মোট মুনাফা, ওই মোট মুনাফা থেকে কমিশন ধার্য করি নাই, এখনো কমিশন লিখি নাই, যেগুলো লিখছি পরিচালন ব্যয়, সবগুলো পরিচালন ব্যয় বাদ দিয়ে দিব। একদম সিম্পল কথা ভাই, কি মোট মুনাফা থেকে সবগুলো পরিচালন ব্যয় বাদ দিব, যেগুলো লিখছি বাদ দিলে যেটা বের হবে সেটাকে বলা হয় কমিশন ধার্য পূর্ববর্তী পরিচালন মুনাফা, অথবা কমিশন ধার্যের পূর্ববর্তী মুনাফা। কথা ক্লিয়ার স্যার? জাস্ট এটাকে আমি মাইনাস করলে যেটা, এটা হচ্ছে কি কমিশন ধার্য পূর্ববর্তী, যে কমিশন ধার্য পূর্ববর্তী মুনাফা, এটার উপর আমি 10% করলে আমার কমিশনের টাকা চলে আসবে। বাট কমিশন টাকাটা এখানে লিখে দিব, লিখলে যেটা হবে সেটা এখন পরিচালন ব্যয় পেয়ে গেছি। এখন তাহলে সিম্পলি আমরা কি করব? এখন এই যে এটা এক করে পরিচালন মুনাফা। এখন দেখেন এই ম্যাথটা মোটামুটি আমাদের আলহামদুলিল্লাহ শেষ। এখানে জাস্ট আরেকটা জিনিস আসবে কি জানেন, আমাদের বাংলা ক্লাস আছে, আমাকে একটু রেস্ট নিতে হবে, এরপর আমার একটু ক্লাস আছে হচ্ছে মোটামুটি আমি সিক বলা যায়। সো আজকে আর না, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক আমরা এমসিকিউ নিয়ে আলোচনা করব। আমাকে একটু কেন বলতে, আপনাদের কি আর্থিক বিবরণী আর পড়াতে হবে, আর কোনো কিছু লাগবে? আর্থিক বিবরণী কি আরেকটা সৃজনশীল করাতে হবে, নাকি এমসিকিউ স্টার্ট করবো আর্থিক বিবরণী নিয়ে? আমাকে একটু কাইন্ডলি বলুন তো, আর্থিক বিবরণী কি আর কিছু পড়াতে হবে? আমাদের ক্লাসটা এখনই শেষ হবে ইনশাল্লাহ, কারণ যেহেতু আমাদের স্যার আছে। আমি আজ এই টপিক নিয়ে আমি বলি, এই ম্যাথটা কিন্তু আমাদের মোটামুটি শেষ। কেমন? এই পরিচালন মুনাফা কত আসছে? এই 28,350। আমি যদি এটাকে একটু ফিনিশ করি, আমি দেখাই আমাদের ম্যাথ কিন্তু শেষ। জাস্ট আমাদের কি বলছে? আয় বিবরণী করতে বলছে না? দেখেন আয় বিবরণী করতে বলছে। এখন আমাদের মধ্যে এখানে দেখেন আর কোনো প্রকার, এখন এখানে কি আছে? জাস্ট এই যে বিনিয়োগের সুদ, বিনিয়োগের সুদ হচ্ছে আমার জন্য আয়, এটা হচ্ছে অন্যান্য আয়। তাহলে আমি এখন জাস্ট কি করবো? বিনিয়োগের সুদ অলরেডি আমরা বের করছিলাম, মনে আছে? এটা কত টাকা বেরিয়েছিল? এটা হচ্ছে 6,667 ছিল। তাহলে এই 28,000 টাকার সাথে আমি কি করবো? জাস্ট কথা বুঝতে পারছেন? জাস্ট অন্যান্য আয় দিয়ে অ্যাড করে নিট মুনাফা পাবো। কথা বুঝতে পারছেন স্যার? এই ম্যাথটাতে আমরা কি পাইছি? মোট মুনাফা কত পাইছিলাম? এখন পাইছি পরিচালন মুনাফা কত পাইছিলাম? পরিচালন মুনাফা ছিলাম 28,350। এখন এখানের মধ্যে এরপরে পরিচালন মুনাফা, আমরা পরিচালন মুনাফার সঙ্গে আমরা
অন্যান্য আয় যোগ করি, অন্যান্য ব্যয় মাইনাস করি। এবার অন্যান্য ব্যয় এখানে কিছুই নেই, জাস্ট কি আছে, অন্যান্য আয় আছে, তাও কয়টা, একটা, সেটা হচ্ছে বিনিয়োগের সুদ। তাহলে এই 28,350-এর সঙ্গে বিনিয়োগের সুদ অলরেডি আমরা কোন ভাবে কত হাজার, 6,666। 28,350 যোগ 6,667 যদি অ্যাড করি, যেটা পাবো সেটা হচ্ছে আমাদের নিট মুনাফা। আশা করছি আমাদের কাছে ক্লিয়ার, কেমন স্যার? ওকে, এরপরে আমাদের যে কোশ্চেনটা ছিল, আর একটা সিকিউ করালে ভালো ভাই, আর একটা ক্লাস করাই। ওকে, এখন বুঝছি ভাইয়া। ওকে, তাহলে স্যার এখন তাহলে আমরা ইনশাল্লাহ সকলে বলছি আমরা আর একটা সিকিউ, তাহলে আমাদের নেক্সট ক্লাসটা হবে আর একটা, মানে বুধবার ক্লাসটা হবে আর একটা সিকিউর উপর। আপনাদের কাছে একটা হাম্বল রিকোয়েস্ট হচ্ছে, যারা যারা ক্লাসটা করছে প্রত্যেকে, আমরা জানি অ্যাকাউন্টিং ক্লাসটা হয় প্রতি সোমবার এবং বুধবার 7টা থেকে 8টা পর্যন্ত, জাস্ট 1টা ঘন্টা। দেখেন এই ক্লাসটা আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট। আমরা আমাদের যারা আমরা কমার্সে আসছি, আমাদের সবচেয়ে মেজর সাবজেক্ট আমরা অ্যাকাউন্টিং হিসেবে ধরি, সো অ্যাকাউন্টিংটাকে আমাদের অবশ্যই গুরুত্ব দেওয়া উচিত। সো ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আবার নতুন চ্যাপ্টার নিয়ে দেখা হবে। আশা করছি প্রত্যেকে জয়েন করবেন এবং আপনাদের অনেকগুলো ফ্রেন্ডকে বলে দিবেন যে আপনাদের যারা যারা পরিচিত সব, যে অ্যাকাউন্টিং ক্লাসটা ফ্রিতে হয়, যেহেতু জিনিসটা ফ্রি, সো এখন বুঝতে পারতেছেন, সো ফ্রিতে নিলে তো সমস্যা নেই। তাছাড়া দেখতে পাচ্ছেন আমি চাচ্ছি, আমি অনেক তাড়াহুড়া করতেছি না, প্রত্যেকটা টপিককে ধীরে 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 এরপর 1 ঘন্টা নিয়ে হচ্ছে একটা সিকিউ কমপ্লিট করতে। সো বুঝতে তো পারতেছেন কীভাবে ক্লাসটা করানো হচ্ছে। ইনশাল্লাহ এটার উপর আরেকটা সিকিউ ক্লাস হবে। এরপরে আমরা হচ্ছে 2টা এমসিকিউ ক্লাস নিব এটার উপর, কারণ এখান থেকে অনেকগুলো এমসিকিউ আসে। এরপর আমরা নিউটা টপিকে যাব। সো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলে আমার জন্য দোয়া করবেন এবং সকলে নিজের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকেন সবাই।